আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথম পত্রের বাকি অংশ শেষ করব। তোমরা সবাই জানো আমরা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের বিভীষণের প্রতি মেঘনার যে কবিতাটা আছে সেই কবিতা নিয়ে আলোচনা করতেছিলাম এবং কবিতা আমরা প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সো ওইখানে এখনো আমাদের কিছু অংশ বাকি আছে। সো আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাকি অংশটুকু শেষ করে দেব, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবা এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে বলবা যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে বা তুমি সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ, এটা একটু আমাকে কমেন্ট করে জানাইলে ইনশাআল্লাহ আমি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? তো সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে বলো যে ভাইয়া তুমি সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা বা সবকিছু তুমি ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। এটা একটু আমাকে বলতে হবে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? তো সবাই জয়েন হবা, আমি হচ্ছে লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। তো সবাই জয়েন হও দ্রুত। খুব দ্রুত জয়েন হবে এবং জয়েন হওয়ার পরে একটা বিষয় আমাকে কমেন্টে জানাবা যে ভাই সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা তুমি ঠিক মতো সবকিছু দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? এন্ড তোমরা হচ্ছে সবাই মোটামুটি জয়েন হচ্ছো, রাহাত জয়েন আছো, তৌফিক জয়েন আছো, নাবিয়া, তারপরে হচ্ছে আমাদের মুন্নি, ঠিক আছে, এরপরে রাহাত অল কুরিয়া, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে বলবা ভাইয়া সবকিছু ঠিক আছে কিনা। তোমাদের প্রথম কাজ হবে ক্লাসে জয়েন হওয়া এবং আমাকে জানানো যে সবকিছু ঠিক আছে, ঠিক আছে বিনতি? ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং আশা করি তোমরা সবাই ভালো আছো। 15 জনের মতো জয়েন হয়ে গেছে 1 মিনিটের মধ্যে। আলিয়া ইসলাম, তারপরে আমাদের আরো যারা আছো। তো আমরা এর আগের ক্লাসে আসলে কি পড়তেছিলাম? আমরা আগের ক্লাসে বিভীষণের প্রতি মেঘনার যে কবিতাটা আছে, আমাদের এই কবিতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কবিতাকে অনেক বছর বঞ্চিত করে রাখা হয়েছিল। কি করে রাখা হয়েছিল? বঞ্চিত করে রাখা হয়েছিল। বঞ্চিত করে রাখা হয়েছিল মানে কি? এই কবিতাটা অনেক বছর সিলেবাসের বাহিরে ছিল। বিভীষণের প্রতি মেঘনাদ প্রায় 3-4 বছর সিলেবাসের পুরো বাহিরে ছিল, বাট আবারও সিলেবাসে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ এটা ইম্পর্টেন্ট, তাই তাই না? এবং এইখান থেকে আমাদের সৃজনশীল এমসিকিউ আসার খুব সম্ভাবনা আছে, যার কারণে আমাদের অবশ্যই প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা কবিতা খুব সুন্দর মতো বুঝতে হবে। আমরা আগের ক্লাসে যে কাজটা করেছিলাম, এর আগের ক্লাসে আমরা কি কি পড়েছি সেই জিনিসগুলো আমি একবার রিভাইজ করি। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা জেনেছিলাম। এরপরে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে সেই কবিতায় 4টা চরিত্র আছে, প্রধানত 4টা চরিত্র আছে। সেটা হচ্ছে মেঘনাদ, বিভীষণ, লক্ষণ এবং রাম। মেঘনাদ হচ্ছে আমাদের এখানে মূল চরিত্র, বিভীষণ হচ্ছে এখানে হচ্ছে বিশ্বাসঘাতক চরিত্র, লক্ষণ হচ্ছে এখানে একজন ভীতু যোদ্ধা, আর রামও হচ্ছে একজন ভীতু যোদ্ধা, ঠিক আছে? এবং এইখানে আমরা মেঘনাথের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম। কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা মেঘনাথ চরিত্রের সাথে তুলনা করতে পারি সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে জানছি। এরপর আমরা বিভীষণের চরিত্র সম্পর্কে বা চরিত্রের বৈশিষ্ট্য জেনেছি, যে কোন বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখতে পাই বা কোন বৈশিষ্ট্যগুলো যদি আমাদের সামনে পরিলক্ষিত হয় তাহলে আমরা সেটাকে বিভীষণের সাথে তুলনা করতে পারি। সেই চরিত্রগুলোর বৈশিষ্ট্য আমরা এখানে পড়েছি, তাই না? মোহাম্মদ মোহাম্মদ বলছে স্যার একটু বড় করে বলেন। কি বড় করে বলবো? এখন যারা কালকের ক্লাস করো নাই আমি তাদেরকে অনুরোধ করবো কালকের ক্লাসটা করার জন্য, ঠিক আছে? আমি এখন যে বিষয়টা বলতেছি, আমি এখন যে বিষয় নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কালকে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি এবং কালকের পড়াটা জাস্ট একবার দেখানোর জন্য আমি এই জিনিসটা বলতেছি, ঠিক আছে? এখন আমি যদি কালকের পড়াটা আবার এখন বড় করে বলতে যাই, তার মানে কি কালকের ক্লাস আবারও আমি যদি করাই তাহলে তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে, তাই না? আর যারা কালকের ক্লাস করছে তাদের জন্য এটা বিরক্তির একটা বিষয় হয়ে যাবে। এই জন্য যারা কালকের ক্লাস করো নাই তারা আবার কালকের ক্লাসটা একবার হইলেও সময় করে দেখে নিবা। আর আমি কালকের ক্লাসের যে বিষয়গুলো আমি বলেছিলাম সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি। বিভীষণ গেল, এরপরে রাম, লক্ষণ আছে। লক্ষণ হচ্ছে একজন ভীতু যোদ্ধা ছিল বা নিচু প্রকৃতির মানুষ ছিল। এইখানে যদি আমরা উদ্দীপকের মধ্যে নিচু বা ভীতু কোনো যোদ্ধাকে দেখি তাহলে সেই যোদ্ধাকে আমরা বলবো লক্ষণের সাথে আমরা তুলনা করব বা লক্ষণ চরিত্রের সাথে তুলনা করব। এরপর আমরা রামের সাথে রামের বৈশিষ্ট্যগুলো জেনেছিলাম, যে রাম হচ্ছে এখানে প্রধান খলনায়ক, যে একজন দেশপ্রেমিক। দেশপ্রেমিক কে ছিল? এখানে আমাদের মেঘনাদ। মেঘনাদ হচ্ছে দেশপ্রেমিক, মেঘনাদ হচ্ছে আমাদের দেশ ও জাতির রক্ষাকারী, যেই রক্ষাকারীকে অন্যায়ভাবে বিশ্বাসঘাতকতার মাধ্যমে ষড়যন্ত্র করার মাধ্যমে এই রাম এবং লক্ষণ হত্যার পরিকল্পনা করে। এবং কার মাধ্যমে পরিকল্পনা করে? পরিকল্পনাটা করে আমাদের যে বিভীষণ আছে, বিভীষণ যেটা হচ্ছে মেঘনাথের চাচা, আপন চাচা, মেঘনাথের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মেঘনাথকে হত্যার পরিকল্পনাটা করে, ঠিক আছে? এই ছিল আমাদের চরিত্রের বৈশিষ্ট্য। তারপর আমরা কবিতার লাইনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করতেছিলাম বা লাইনগুলো পড়ার
ঠিক আছে, আমরা লাইনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। মোহাম্মদ, আমি খুব ভালো আছি, সাউন্ডও ক্লিয়ার আছে, এন্ড তুমি কালকের ক্লাস করো না, এই কারণে তোমার মনে হচ্ছে যে একটু বড় করে বলার উচিত। ঠিক আছে মোহাম্মদ, আমি তোমাকে দেখতে পাইছি, তুমি ক্লাসে আসো। তাহলে আমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাগুলো পড়েছিলাম। এখানে প্রত্যেকটা লাইন যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এই লাইনগুলো প্রত্যেকটা শব্দের অর্থ সহ আমরা পড়ার চেষ্টা করেছি, তাই না? এগুলো আমাদের পড়া হয়েছে। একাজ নিকষা সতী নিকষাকে ছিলেন, রাবণের মা ছিল, মেঘনাথের দাদি ছিল, তারপরে নিজ গৃহ মানে হচ্ছে মেঘনাথের যে নিজের বাসা, সে বাসায় এসেছিল বিভীষণের সান্নিধ্য নিয়ে। ঠিক আছে, এরপর আমরা উদ্দীপক নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এরপরে আমরা যে বিষয়টা পড়েছিলাম সেটা হচ্ছে উত্তরিল বিভীষণ বৃথা কি বৃথা এ সাধন ধমনী রাগ রাঘব দাস, আমি এই অংশগুলো পড়ানো হয়ে গেছিল, এই অংশগুলো আমরা পড়েছি। আমরা এইখানে কালকে শেষ করেছিলাম, তাই না? যারা কালকের ক্লাস করেছো তারা বলবা এই পর্যন্ত সবার ক্লিয়ার। যারা কালকের ক্লাস করোনি তারা এখানে যদি কথা বলো তাহলে আসলে তোমরা উল্টা কথা বলবা, কারণ তোমরা তো কালকে ক্লাস করোই নাই, তোমরা বুঝবা কেমনে, তাই না? তো এই পর্যন্ত আমি কালকে পড়াই দিছিলাম প্রত্যেকটা শব্দের অর্থ সহ। আমরা এইখানকার পরে থেকে শুরু করব। সো এই পর্যন্ত যারা কালকের ক্লাস আমার করেছিলা, কালকে যারা আমার ক্লাসে ছিল তারা বলবা এই পর্যন্ত সবার ক্লিয়ার, তাই না? কালকে যারা ক্লাস করবা, কালকে যারা ক্লাস করেছো আমি তাদেরকে চিনি বা তাদের সম্পর্কে আমার ধারণা আছে। সো কালকের ক্লাস যারা করেছো তাদেরকে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলতে পারো। বলো রাজু, তারপরে হচ্ছে আমাদের রাজু বলবা, তৌফিক বলবা, আলিয়া বলবা, তারপরে আমাদের সুমাইয়া বলবা, তারপর রাহাত বলবা। এইটা আমার ক্লাস কালকে করেছিল, ঠিক আছে? অপূর্ব ক্লাস করেছে, সুমাইয়াও ক্লাস করেছো। সো বিনতি, জি স্যার, নীরব দাস জি, তারপরে আমাদের বাইজিৎ কালকে ছিল না, বাইজিৎ আজকে নতুন আসছে। তিশা ওয়ালাইকুম আসসালাম, আলিয়া ক্লিয়ার ভাইয়া, তারপর উস্তি উস্তি ছায়া তরিফা নাই ভাইয়া, আচ্ছা। শিল ক্লিয়ার কালকেরটা, আচ্ছা। ফয়সাল বিনতে রহমত কাশফিয়া ওয়ালাইকুম আসসালাম। সো সবাই জয়েন হয়ে যাও, প্রীতি সরকার শুরু করেন। ঠিক আছে, তাহলে প্রীতি সরকারের অনুমতি নিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। তাহলে আমরা এইখান থেকে শুরু করব, এইখানে এই পর্যন্ত আমরা শেষ করেছি, এরপরে থেকে আমরা তাহলে আজকে শুরু করি। সেটা হচ্ছে করে বলি রাজহংস পঙ্কজ কননে যাই কি সে কভু প্রভু কোকিল সলিলে শৈবাল দলের ধাম নিঘি কেশিরে, এই পর্যন্ত একটা লাইন। তাহলে করি বলি রাজহংস পঙ্কজ কননে, রাজহংস মানে রাজহাঁস, রাজহংস মানে কি? রাজহাঁস, রাজহংস মানে হচ্ছে আমাদের রাজহাঁস। পঙ্কজ মানে হচ্ছে কাদা, পঙ্কজ মানে পাক, পঙ্কজ মানে হচ্ছে কাদা, করণ মানে হচ্ছে বাগান, বাগান বা কাদাযুক্ত স্থান। তাহলে বলতেছে বলি রাজহাঁস কখনো কাদাযুক্ত জায়গায় যায় না। বাগান বলতে এখানে একটা জায়গা বোঝানো হচ্ছে, যে কাদা যুক্ত, যে হ্যাঁ খায়রুল তুমি ক্লাস করছো আমি জানি, কাদাযুক্ত কোথাও কি করে না, রাজহাঁস কখনো দেখবে না কাদার ভেতরে যায়, এটা বলতেছে। এখন এটা কাকে উদ্দেশ্য করে বলতেছে? এখানে মেঘনাথ, মেঘনাথ নিজেকে বলতেছে আমি একজন রাজা, আমি কখনো কি যাব না, কখনো এমন কোনো জায়গায় যাব না যেখানে আমার দুর্নাম হবে, যেখানে আমার কাদা লাগবে। এখানে তার যে বৈশিষ্ট্য, তার যে মহত্ব, তার যে বীরত্ব, সেই বীরত্বকে প্রকাশ করার জন্য মেঘনাথ এই উক্তিটা করেছে। এরপর বলতেছে যাই কি কভু, কখনো কি যায়, কভু মানে কখনো, কভু কোকিল চলিলে শৈবাল দলের ধাম, এখানে ধাম অর্থ জলাশয়, ধাম শব্দের অর্থ হচ্ছে জলাশয়, জলাশয়। ফলে শৈবাল দল মানে হচ্ছে শ্যাওলা, শৈবাল মানে হচ্ছে শ্যাওলা, তার মানে কখনোই শ্যাওলাযুক্ত জলাশয়ে কখনোই রাজহাঁস যায় না, রাজহাঁস কখনোই শ্যাওলাযুক্ত কি করে না, শ্যাওলাযুক্ত যে পানি আছে সেই পানিতে যায় না। ঠিক আছে, এর পরের অংশে বলছে মৃগেত কেশি, মৃগেত কেশি মানে হচ্ছে সিংহ, মৃগেত কেশি দ্বারা বোঝা হচ্ছে সিংহকে, বনের রাজা সিংহ। মৃগেত কেশি দ্বারা কি বোঝায়? মৃগেত কেশি মানে সিংহ, কেশি মানে হচ্ছে চুল, মৃগেত মানে হচ্ছে একদম মিশ্র চুল বা সিল্কি চুল যেটাকে বলে, মেয়েরা খুব ভালো জানবা, সিল্কি চুল বলা হয় মৃগেত কেশি। তাহলে বলতেছে মৃগেত কেশি, মৃগেত কেশি দ্বারা কাকে উদ্দেশ্য করা হচ্ছে? সিংহকে উদ্দেশ্য করা হচ্ছে। সিংহকে উদ্দেশ্য করে বলতেছে করে করে হে বীর কেশরী শম্ভু সিগালে মিত্র ভাবে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি অবিধিত নহে কিছু তোমারই চরণে। এরপরে বলতেছে মৃগেত কেশি মানে পশুরাজ বা সিংহকে ব্যাপারী করে বলতেছে সিগেলকে আদর করে তাকে আমি অন্তত কিছু তুমি বিজ্ঞতন, তোমার এগুলো কাজ অজানা নয়। এখানে বলতেছে নিজেকে বলতেছে যে আমি যে কোন অবস্থানে আছি বা আমার যে অবস্থান, আমার যে বর্তমান যে হ্যাঁ গোলকিত চোখ,
আচ্ছা, আমার যে অবস্থান, আমার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য চাচাকে উদ্দেশ্য করে, বিভীষণকে উদ্দেশ্য করে বলতেছে তুমি অবশ্যই জানো, তোমার কোনো কিছুই অজানা নয়, তোমার কি কোনো কিছুই অজানা নয়, তুমি সবটাই বিজ্ঞতম, তুমি কিন্তু বিজ্ঞ একজন মানুষ, এবং তুমি আমার বৈশিষ্ট্য সম্পর্কে বা আমার সম্পর্কে অবশ্যই তোমার যে ধারণা, সেই ধারণাটা আছে, আমাকে আবার বাড়তি করে বলতে হবে না। অর্থাৎ এইখানে মেঘনাথ তার বৈশিষ্ট্যগুলো, তার ক্ষমতাগুলো, তার যে বীরত্ব, সেই বীরত্বকে উল্লেখ করে তার চাচাকে বলতেছে যে আমার বীরত্ব সম্পর্কে তুমি চাচা জানো, তোমাকে তো আর আমি নতুন করে কি, তোমাকে আমি আর কি করব না, নতুন করে বলবো না, তোমার সবটাই জানা আছে, ঠিক আছে, সবটাই জানা আছে, এইটা বলছে। তারপরে বলতেছে ক্ষুদ্রমতি নর নরু লক্ষণ নহি, এরপরে বলতেছে ক্ষুদ্রমতি নর লক্ষণ। তারপরে ক্ষুদ্রমতি মানে হচ্ছে নিচু বা সংকীর্ণ, সংকীর্ণ শ্রেণীর মানুষ, নিচু বা সংকীর্ণ মনা মানুষ। সংকীর্ণ মনা মানে কি ইয়াসমিন? সংকীর্ণ মনা মানে হচ্ছে যারা খুবই নিচু চিন্তা করে, যাদের চিন্তা ভাবনা খুব নিচ লেভেলের, যারা খুবই কি করে, নিচু মানুষের মতো চিন্তা ভাবনা করে, যে একজন যে খাওয়াইতে গেলে মনে করা হাই রে আমার খাওয়ান মনে শেষ হয়ে গেল, একজন যে মনে করো কোন একটা জিনিস দান করতে গেলে মনে করা হাই হাই রে আমার জিনিস মনে দেন শেষ হয়ে গেল। এরকম কিছু নিচু শ্রেণীর মানুষ আছে না, যারা খুব নিচু চিন্তা করে, যারা খুব নিচু চিন্তা করে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে লক্ষণ হচ্ছে ওই ধরনের একজন নিচু প্রকৃতির মানুষ, নিচু বা সংকীর্ণ প্রকৃতির মানুষ, ঠিক আছে। অস্ত্রহীন শোধে কিসে সমন্ধন সংগ্রমহ কহে, মহারথী একই মহারথী কথা। এরপরে বলতেছে লক্ষণের মতো যে একজন নিচু শ্রেণীর মানুষ আছে, নিচু চিন্তা ভাবনার মানুষ আছে, সে কি জানে না, সে কি জানে না যুদ্ধ করার বৈশিষ্ট্য, সে কি জানে না যুদ্ধ করার বৈশিষ্ট্য, যুদ্ধ করতে হয় সমানে সমানে, অস্ত্রের সাথে অস্ত্রের যুদ্ধ হয়, নিরস্ত্রের সাথে কখনোই অস্ত্রের যুদ্ধ হয় না, সেই বিষয়গুলো এখানে তুলতেছে, উল্লেখ করতেছে। অর্থাৎ লক্ষণ যেই সময় আসছে সেই সময় মেঘনাথের হাতে কোনো অস্ত্র ছিল না, মেঘনাথ একদম নিরস্ত্র একজন মানুষ ছিল, এবং এই সময় লক্ষণ তার যে নিকম্বলা যজ্ঞাগার সেখানে আসছেন, এসে মেঘনাথকে হত্যার পরিকল্পনা করতেছে বা হত্যার চেষ্টা করতেছে। এটা দেখে লক্ষণ বলতেছে হাইরে নিচু শ্রেণীর মানুষ, হাইরে সংকীর্ণ শ্রেণীর মানুষ, তুমি কি জানো না যুদ্ধের কথা, যুদ্ধে কিন্তু কখনোই নিরস্ত্রকে কি করা যায় না, পরাজিত, নিরস্ত্রকে হত্যা করা যায় না, নিরস্ত্রকে আক্রমণ করা যায় না, এই কথাটা কি তোমার ধারণা নাই, তুমি কি এই কথাটা জানো না? নহি শিশু লক্ষ্যপুরে শুনি না হাসিবে, এ কথা ছড়িয়ে পথ আসিবে ফিরে এখানে। এরপরে বলতেছে যদি এই কাজ লক্ষণের, এই কাজ লক্ষণের এই কর্মকাণ্ড যদি, লক্ষণের এই কর্মকাণ্ড যদি আমরা মানে আমাদের যে লঙ্কাপুরী মানে রাক্ষসদের যে দেশ, এই দেশের যদি শিশুরাও জানে, বাচ্চারাও যদি জানে, তাহলে এই বাচ্চারা হাসবে, লক্ষণের এই কর্মকাণ্ড দেখে বাচ্চারা কি করবে, হাসবে। কেন হাসবে? কারণ লক্ষণ তো যুদ্ধের কোথায় জানে না, লক্ষণ তো জানেই না কার সাথে যুদ্ধ করতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, যুদ্ধের যে নিয়ম আছে, শৃঙ্খলা আছে, সেটা তো লক্ষণই জানে না। তাহলে লক্ষণ না জেনে আমাকে কি করতে আসছে, হত্যা করতে আসছে। আর এটা যখন আমাদের রাক্ষসপুরীর বাচ্চারা জানবে, তখন এটা দেখে হাসবে, লক্ষণের উপরে উপহাস করবে যে লক্ষণ এমন একজন যোদ্ধা, ভীতু যোদ্ধা, যে একজন নিরস্ত্র মানুষকে হত্যার জন্য এসেছে এবং তাকে হত্যার পরিকল্পনা করতেছে। এগুলো যখন আমার শিশুরা জানবে, যখন আমার দেশের বাচ্চারা জানবে, তখন লক্ষণের উপর হাসবে, কিন্তু আমার যে বীরত্বটা সেটা প্রকাশ পাবে। এই কথাটা আমাদের মেঘনাথ বলছে, ঠিক আছে। এরপরে মেঘনাথ কি বলতেছে, দেখিব আজি, মেঘনাথ এরপরে বলতেছে দেখিব আজি, আজি আমি দেখবো, আজকে আমি কি করব, দেখবো। মা কোন দেবা বলে, কোন দেবা বলে বিমুখ সময়ে মরি, সৌমিত্র কুমতি দেব দৈত্য নর রণে সচক্ষ দেখেছে, রক্ষস শ্রেষ্ঠ পরাক্রম দাসে কি দেখি করিবে এ দাস হেনু দুর্বল মনবে। এরপরে বলতেছে দেখবো আজি, মেঘনাথ বলতেছে আমি আজকে দেখবো, মেঘনাথ বলতেছে আমি আজকে দেখতে চাই, আমি আজকে কি করতে চাই, আমি আজকে দেখতে চাই। আমার ক্লাসে কয়জন আছে? আমার ক্লাসে আজকে 70 জন আছো না? বা আচ্ছা ঠিক আছে, 70 জন আছো, বাকিরা কই? হ্যাঁ, তাহলে বলতেছে কি, বলা হচ্ছে যে আমি আজকে দেখতে চাই কোন দেব বলে, দেব মানে যে দেবতা আছে তাদের কোন শক্তি, বল মানে এখানে শক্তি বোঝানো হচ্ছে, যে দেবতার কোন শক্তি আছে, কোন দেবতার কত শক্তি আছে, কোন দেবতার কত শক্তি আছে আমি আজকে দেখতে চাই, আমি আজকে দেখবো। মেঘনাথ বলতেছে আমি আজকে দেখবো। এরপরে বলতেছে বিমুখ সময় মোরে সৌমিত্র কুমতি দেব দৈত্য নর নরে সচক্ষে দেখেছে রক্ষস শ্রেষ্ঠ পরাক্রম দাসেরে, কি দেখি করিবে এ দাস হেনি দুর্বল মনবে। এরপরে আমাদের মেঘনাথ, বলতেছে এই যে আমাদের দেবালয় আছে, দেব আছে,
দৈত্য আছে, এরপরে রাক্ষস আছে, তারা সবাই আমাকে জানে। অর্থাৎ মেঘনাদ যে একজন বীর যোদ্ধা, মেঘনাদ যে একজন বীর যোদ্ধা, সে যে একজন শ্রেষ্ঠ যোদ্ধা, এটা সবাই জানে। এটা দেবরা জানে, যারা দেবতা তারা জানে, যারা দৈত্য তারা জানে, যারা রাক্ষস তারা জানে। অর্থাৎ এই যে সৃষ্টিকুল, এই সৃষ্টিকুলের সবাই জানে যে আমি যে একজন বীর যোদ্ধা, আমি যে একজন শ্রেষ্ঠ যোদ্ধা, বা আমি যে কি করতে পারি, এটা কি করে সবাই জানে। তো এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এবং তারপরে সে বলতেছে যে সবাই যেখানে জানে আমার শ্রেষ্ঠত্ব, আমার যুদ্ধের যে কৌশল, আমার যুদ্ধের যে কৌশল, আমার যে যুদ্ধের যে ক্ষমতা, এটা তো সবাই জানে। এখন তো আমার ভয় করার কিছু নাই। সবাই জানে আমি কি করতে পারি, আমার কতটা ক্ষমতা আছে, আমি কিভাবে হচ্ছে পরাজিত করতে পারি, কিভাবে আমি জয় লাভ করে আসি, সেটা সবাই জানে। তাই আমার কোনো তাই আমার কোনো কি নাই, আমার কোনো ভয় নাই, আমি এই যুদ্ধ করতে পারি। আমার যুদ্ধ করার মতো, আমার এখানে পরাজয় হওয়ার বা আমি হেরে যাওয়ার কোনো ভয় নাই, আমার কোনো কি নাই, ভয় নাই। আমি যদি হেরেও যাই সেখানেও আমার ভয় নাই, আমি যদি জয় লাভ করি সেখানেও আমার ভয় নাই। কারণ কি, সবাই জানে, সবাই আমার সম্পর্কে জানে, আমি যে কতটা যুদ্ধে পারদর্শী, আমি যে কতটা বীর, সেটা সবাই জানে। এই কারণে আমার কোনো ভয় নাই। এই কথাটা আমাদের মেঘনাদ বলছে। ঠিক আছে, এরপরে কি বলতেছে, এরপরে বলতেছে নিকম্বলা যজ্ঞাগারে প্রবলভ সফলশীল দম্ভ অজ্ঞবার দাসে শাস্তি নরধামে তার জন্মপুরে তত পদার্পণ করে বানব বনবাসী। হে বিধাতা, নন্দ কাননে ভূমে দুরচারে দৈত্য প্রফুল্ল কমলে কাটাবাস কহ তত সহি কেমনি। এরপরে বলতেছে নিকম্বলা যে যজ্ঞগার, রাক্ষসদের যে যজ্ঞাগার, রাক্ষসরা যেখানে শ্রেষ্ঠ, রাক্ষসদের শ্রেষ্ঠ রাক্ষস যেখানে যজ্ঞ করে, যেখানে পূজা করে, এটা একটা পবিত্র জায়গা। রাক্ষসদের জন্য এই নিকম্বলা যজ্ঞাগার হচ্ছে তাদের জন্য একটা পবিত্র জায়গা। এই জায়গাটায় বা এই স্থানটায় কিভাবে একজন বনবাসে যা থাকা মানুষ বা বনবাসে থাকা একজন কিভাবে এই পবিত্র স্থানে পদার্পণ করে। এখানে বনবাসে কেন বলা হচ্ছে, কারণ রাম আর সীতা, তাই না, রাম এবং সীতাকে তাদের রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল বা বের করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে একটা বনে রেখে আসা হয়েছিল যে তোরা এই বনে বাস করবি। তোরা কত বছর যেন তাদেরকে বনবাসে পাঠানো হয়েছিল, অর্থাৎ তাদেরকে একদম তাদের যে রাজ্য আছে সেই রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল বা তাদেরকে ওই রাজ্য থেকে হচ্ছে দূরে রাখা হয়েছিল। তো তারা কোথায় ছিল, বনবাসে ছিল, রাম এবং সীতা। এবং রামের যে সহোদর ভাই রামকে অনেক ভালোবাসতো, রামকে অনুসরণ করতো, যার কারণে লক্ষণ রামের সাথে সাথে তার সাথে বনবাসে যায় বা সেখানে থাকা শুরু করে। এই কারণে আমাদের মেঘনাদ বলতেছে যে বনবাসে আছে, যে তার নিজের রাজ্য থেকে বা নিজের জায়গা থেকে বিতাড়িত হয়েছে, সে কিভাবে আমাদের এই পবিত্র জায়গায় আসে, সে কিভাবে এই নিকম্বলা যজ্ঞাগারে পা রাখে। এর থেকে তো এর থেকে কি, এর থেকে কষ্ট, এর থেকে কষ্টের, এর থেকে হচ্ছে লজ্জার তো আর কিছু থাকতে পারে না। একজন বনবাসে থাকা মানুষ, একজন বনবাসে থাকা মানুষ কিভাবে আমাদের এই পবিত্র স্থানে পা রাখলো, কিভাবে এই পবিত্র স্থানে পা রাখলো। প্রফুল্ল কমলে কাটা বস সহ তত সহি কিভাবে। এরপরে বলতেছে এই ব্যথা, এই কষ্ট আমি কিভাবে করব। হ্যাঁ, 14 বছর তারা হচ্ছে বনবাসে ছিল। এখন মেঘনাদ বলতেছে যে এই যে কাজটা তুমি করলা, এই কাজটা আমি কিভাবে সহ্য করব, যে নিকম্বলা যজ্ঞাগারে তারা আসছে, বনবাসে থাকা একজন মানুষ এইখানে আসছে, এটা আমরা কিভাবে সহ্য করবো বা এটা আমরা কিভাবে সহ্য করবো, আমার তো সহ্য হচ্ছে না। তারা বনবাসে থেকে কিভাবে আমাদের এই পবিত্র স্থানে পা রাখলো, আমার তো আর সহ্য হচ্ছে না, আমি তো আর সইতে পারছি না। এটা কে বলতেছে, মেঘনাদ বলতেছে তার চাচাকে। তত শব্দের অর্থ হচ্ছে চাচা, চাচাকে বলতেছে আমি আর সইতে পারছি না, সে যে এই যজ্ঞাগারে আসছে, এই যজ্ঞাগারে পা রাখছে, এটা আমার আর সহ্য হচ্ছে না। কাটাবাস ভাই, আচ্ছা, কাটাবাস মানে হচ্ছে কাটা, তার কাটা বিছতেছে, মানে ধরো এমন একটা কাজ ঘটছে বা এমন একটা বিষয় ঘটছে যেটা তুমি সহ্য করতে পারবা না বা যেটা আসলে দেখলে তোমার বিরক্ত লাগতেছে, তখন বল শরীরে কাটা দিতেছে, এরকম বলে না অনেকে, যে শালা তোর কাজ দেখে আমার শরীরে কাটা দিতেছে, রাগে আমি পুরো মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, এত পরিমাণ আমি রেগে যাচ্ছি। তো এইটাকে বোঝানো হচ্ছে যে কাটাবাস বলতে হচ্ছে আমার শরীরে মনে হচ্ছে যে লক্ষণকে, নিকম্বলা লক্ষণ এবং রামকে নিকম্বলা যজ্ঞাকারে দেখার পরে আমার মনে হচ্ছে আমার শরীরে কাটা দিতেছে, আমার শরীরে কাটা দিতেছে, আমি এত পরিমাণ ক্ষিপ্ত হয়ে গেছি, এত পরিমাণ আমার বিরক্ত লাগতেছে তাদেরকে দেখে, বা এত পরিমাণ আমি হচ্ছে লজ্জা পাচ্ছি যে কিভাবে তাদের মতো একজন বনবাসে থাকা মানুষ এইখানে আসলো। এটা দেখে তার মনে হচ্ছে তার শরীরে কাটা দিতেছে, এটা আসলে ঘটার মতো কাজ না। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ফারিয়া, বুঝছো? কাটাবাস মানে শরীরে কাটা দেওয়ার মতো একটা বিষয়। কাটাবাস বলতে এখানে শরীরে কাটা দেওয়ার কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে জান্নাতুল ভীম, বুঝছো?
এটা তো কাটাবাস, কাটাবাস না, কাটবাস, কিটবাস, কিটবাস, এটা কিটবাস কাটাবাস একই, কিটবাস কাটাবাস একই বোঝায়। ওয়ালাইকুম আসসালাম ঈশামণি, ঠিক আছে। এর পরের অংশে যাই। হেন অপমান আমি, এখানে এটা দেখে আমার কি হচ্ছে, আমি অপমান বোধ করতেছি। মেঘনাথ বলতেছে এই সব দেখে, হ্যাঁ অনেকক্ষণ না, ক্লাসটা মাত্রই শুরু হয়েছে, 5 থেকে 10 মিনিট আগে শুরু হয়েছে। জান্নাতুল ক্লাসটা করো, হ্যাঁ বেশি সময় আগে ক্লাস শুরু করে না, আমি মাত্র 5 থেকে 10 মিনিট আগে শুরু করছি। আর এই 5 মিনিট আমি আগের বিষয়গুলো পড়াইছি, মানে আমি এতক্ষণ যেটা পড়াইছি সেটা হচ্ছে কালকে যে ক্লাসটা করছি ওই বিষয়গুলো আমি দেখাইছি। এরপরে আমি এখন এই যে মাত্র মাত্রই আমি নতুন পড়া শুরু করছি, সব ক্লাসে থাকো হ্যাঁ। তাহলে হেন অপমান আমি, আমি কি করতেছি, আমি অপমান বোধ করতেছি। লক্ষণকে নিকম বলা যোগ্য আকারে দেখার পরে আমার আমার কি হচ্ছে, আমার লজ্জা হচ্ছে, আমার কি হচ্ছে, আমার লজ্জা হচ্ছে। ভাতৃপুত্র তব, আমি তুমিও হে রক্ষমণি সহুদ, সহুদ কেমনে মহামন্ত বলে যথা নমসির জমি মিলন বধন লাজে লাজে উত্তরি রাখি। এরপরে বলতেছে, এরপরে মেঘনাথ তার চাচাকে বলতেছে, এরপরে মেঘনাথ তার চাচাকে বলতেছে যে হে চাচা, আমি তোমার ভাইয়ের ছেলে, আমি তোমার ভাইয়ের ছেলে, তুমিও তো একজন রাক্ষস, তুমিও তো একজন রাক্ষস। রাবণের ভাই বিভীষণ, রাবণের ভাইকে বিভীষণ, তো বিভীষণ, রাবণ যদি রাক্ষস হয় রাবণের ভাইও তো রাক্ষসী হবে, তো বিভীষণ একজন রাক্ষস। তো বলতেছে তুমিও তো একজন রাক্ষস, সহুদয় কেমনে, তুমি এটা সহুদয়, সহুদয় শব্দের অর্থ সহ্য করা, তুমি এটা সহ্য করতেছো কিভাবে? সহুদয় শব্দের অর্থ সহ্য করা। বলতেছে আমার তো ভালো লাগতেছে না, আমি তো অপমান বোধ করতেছি, তুমিও রাক্ষস মুনি হয়ে, তুমিও রাক্ষস হয়ে কিভাবে এটা সহ্য করতে পারতেছো? মহামন্ত বলে যথা নমসির জমি মলিন বন্ধন লাজে উত্তরই রাখিল। এরপরে বলতেছে যেমন কণা নামিয়ে রাখে লজ্জায় আপনি তার মতোই করছেন। কি বলতেছে এখানে? বলতেছে মন্ত বলে বর্ষভূত, বিভীষণকে বলতেছে, বিভীষণকে মেঘনাথ বলতেছে কোন মন্ত বলে, কোন মন্ত্রে, কোন তাবিজ কবরে তোমারে বর্ষ করে ফেলছে, তোমারে হাতে নিয়ে ফেলছে, যে তোমার এতটুকু লজ্জাও হইতেছে না? চাচাকে বলতেছে তোমার এতটুকু লজ্জাও হইতেছে না, কেন তোমার লজ্জা হইতেছে না? তোমারে কি বশ করে ফেলছে? রাম এবং লক্ষণ কি তোমারে কোনো কিছু দ্বারা বশ করে ফেলছে? তোমাকে কি একবারে তাদের হাতে করে ফেলছে যে তোমার এই মুহূর্তে লজ্জাও হইতেছে না? লজ্জাও হইতেছে না, এটা কি করতেছে, এটা আমাদের মেঘনাথ তার চাচাকে বলতেছে। এরপরে কি করতেছে দেখো, এরপরে বলতেছে রাবণ, রাবণ অনুজ, রাবণ অনুজ লক্ষ্মী রাবণে আত্ম যে নহি দোষী আমি বর্ষ বৃথা ভস্য সে পারে তুমি নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনন, মজাইলে কনক লক্ষরাজ মহিলা অপনি। এরপরে তার চাচাকে, এরপরে তার চাচাকে মেঘনাথ তিরস্কার করতেছে। স্যার আগের অংশ কই? আগের অংশ নাই, আমি যতটুকু পড়াইতেছি যতটুকু বুঝাইতেছি এতটুকুই কমন করবে, ঠিক আছে? যতটুকু প্রয়োজন হবে না ততটুকু আমি বলবো না, কেউ আছে। আর এই কবিতা থেকে সবটুকু অংশ থেকে তো সৃজনশীল আসবে না, যে লাইনগুলো থেকে, যে অংশটুকু থেকে সৃজনশীল আসবে সেই লাইনগুলো আমি এখানে বলতেছি, বা সেই লাইনগুলো আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তারপরে এরপরে কি বলতেছে, তার চাচাকে উল্লেখ করে বলতেছে আমি দোষী নই, তুমি শুধু শুধুই আমায়। এরপরে বিভীষণ, এরপরে বিভীষণ কি করতেছে, উত্তর দিতেছে, বিভীষণ এরপরে উত্তর দিতেছে, বলতেছে আমি আসলে এখানে আমার কোনো দোষ নাই। বিভীষণ বলতেছে আমার কোনো দোষ নাই, আমাকে শুধু শুধুই তুমি তিরস্কার করতেছো, আমাকে শুধু শুধুই তুমি অপমান করতেছো। মহিলা না মুজিলা, হ্যাঁ এটা মহিলা হবে না, এটা মুজিলা হবে, মুজিলা, ঠিক আছে? বলতেছে যে আমারে শুধু শুধুই তুমি তিরস্কার করতেছো, নিজেদের কর্মদোষে এই সোনার মতো লক্ষ্য রাজ্য হারতে এসেছো। এরপরে বিভীষণ তার ভাইয়ের ছেলেকে বলতেছে যে আমার এখানে কোনো দোষ নাই, তুমি আমাকে শুধু শুধুই তিরস্কার করতেছো বা অপমান করতেছো, এইখানে আমার কোনো দোষ নাই, তোমাদের কর্মফলেই, তোমাদের কাজের জন্য আজকে তোমরা তোমাদের যে রাক্ষসপুরী, তোমার যে লঙ্কাপুরী সেটা আজকে হারাইতে চলেছে। অর্থাৎ বিভীষণ তার হয়ে সাফাই গাইতেছে, তার হয়ে সে কথা বলতেছে এবং বলতেছে যে এখানে আমার কোনো দোষ নাই, আমি এখানে কোনো কিছুই করি নাই, তুমি যা করতেছো যা পাইতেছো সবই হচ্ছে তোমার কর্মফল, যা পাইতেছো সবই হচ্ছে কর্মফল। অর্থাৎ মেঘনাথকে বলতেছে যে মেঘনাথ আজকে যে তুমি পরাজিত হচ্ছ, আজকে যে তুমি হত্যা, মানে তোমাকে যে হত্যা করা হবে, এই সব কিছু আসলে এখানে কোনো কিছুই আমার হাত নাই, এই সবটাই হচ্ছে তোমার কর্মফল, তোমার কারণে তুমি পরাজিত হচ্ছ, তোমার কারণে তুমি আজকে মৃত্যুবরণ করবা, এই কথাটা আমাদের বিভীষণ বলতেছে, ঠিক আছে? এই কথাটুকু বলতেছে। স্যার এরপর পদ্মা কবিতাটা পড়ায় না? আচ্ছা ঠিক আছে, এরপরে পদ্মা কবিতাটা পড়াবো। তারপরে বলতেছে বিরত শতত পাপে দেবকুল একে পাপ পূর্ণ লক্ষ্য করি এলয়ে যমনী বসুধা ডুবেছি লক্ষ্য লঙ্কা এ কাল
চলিলে রাঘবের পদ্মশ্রেয় রক্ষার্থে আশ্রয়িতই অমি পরদোষে কি চাহি বুঝিতে। বলতেছে দেবকুল সর্বদা পাপ কাজ থেকে বিরত থাকে। দেবকুল কি থাকে? পাপ কাজ থেকে বিরত থাকে। বিভীষণ বলতেছে দেবকুল সবসময় পাপ কাজ থেকে বিরত থাকে, কিন্তু এই যে লঙ্কাপুর, এই লঙ্কাপুরি পুরোটাই হচ্ছে পাপে একদম ঢেকে গেছে। লঙ্কাপুরি পুরোটা কি হয়ে গেছে? পাপে পুরোই 6 লাখ ভরে গেছে। প্রায় সংহত হলে পৃথিবী যেমন ডুবে যায়, তেমনি লঙ্কাপুরি আজকে ডুবে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের বিভীষণ বলতেছে পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন যেমন ধ্বংস ঘটে, ঠিক তেমনি লঙ্কাপুরি পাপে পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে আজকে লঙ্কাপুরি ধ্বংসের মুখে। লঙ্কাপুরি ধ্বংস হওয়ার কারণ হচ্ছে এই লঙ্কাপুরিতে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। পাপ, চারিদিকে শুধু পাপ আর পাপ। লঙ্কাপুরীর চারিদিকে শুধু পাপ আর পাপে ছড়িয়ে গেছে, যার কারণে আজকে এই অবস্থা এসে গেছে। এইখানে বিভীষণের কোনো বিশ্বাসঘাতকতা নাই, বিভীষণের কোনো ষড়যন্ত্র নাই, লক্ষণের কোনো ভীতু যোদ্ধার কিছু নাই। এখানে যা ঘটতেছে, যা কিছু হচ্ছে, সবটাই হচ্ছে মেঘনাদ, তার বাবা রাবণ, তার যে রাক্ষসরা আছে, তাদের যে হচ্ছে পাপ কাজ, এই পাপ কাজের ফলে আমাদের এইখানে কি ঘটতেছে? তোমাদের এই দেশটা, তোমাদের এই লঙ্কাপুরীটা ধ্বংস হচ্ছে। ঠিক আছে। এরপরে বলতেছে রসিলা বসবাস বাসতাস গভীরে যেমতি নিশাতে অম্বর মন্ত জ্যোতিন্দ্র কপি বহিলা বিরন্দ কলি ধর্মপদগামী। এরপরে মেঘনাথকে এরপরে বলতেছে যে কিনা ইন্দ্রের ভয়ে করেন, ইন্দ্রের ভয় করতে বলতেছে, অর্থাৎ চাঁদকে ভয় করতে বলতেছে। সে রেগে গর্জন দিয়ে উলি রাতের অন্ধকারে গম্ভীরের আকাশে বিদ্যুৎ চমকালে যেমন হঠাৎ সবই আতাত উঠে, সেভাবে গর্জন দিয়ে বিরন্দে বলে মেঘনাদ বলতে লাগলো। এরপরে মেঘনাদ গর্জন দিয়ে বলতেছে, হ্যাঁ, পাপ বাপরেও সারে না। ওয়ালাইকুম আসসালাম। এরপরে বলতেছে এরপরে আমাদের মেঘনাদ গর্জন দিয়ে উঠলো। এই কথাগুলো যখন তার চাচা বললো যে পাপের কারণে আজকে লঙ্কাপুরি ধ্বংস হচ্ছে, তখন মেঘনাদ গর্জন দিয়ে উঠলো, এবং গর্জন করে সাহস নিয়ে সে গর্জন দিয়ে উঠলো। কোনো একটা কথা যখন আমরা খুব সাহসের সাথে বলি, সেই সাহসটা নিয়ে মেঘনাদ এরপরে উত্তর করা শুরু করলো। মেঘনাদ কি করলো? এবার মেঘনাদ উত্তর দিতেছে। দেখো, হে রাক্ষস রাজনুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে বা দাসে শুনি জ্ঞাতিত্ব ভাতৃত্ব জাতি এই সকলের দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান পরাজন গুণহীন পরাজন, তপতি যদি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। এরপরে বলতেছে মেঘনাদ, এরপরে গর্জন দিয়ে হুঙ্কার দিয়ে বলতেছে, হে রাক্ষস রাজানুজ, রাক্ষসদের রাজা, তাকে তো তুমি অনুসরণ করো। অনুজ মানে হচ্ছে অনুসরণ করা। অনুজ শব্দের অর্থ কি করা? অনুজ শব্দের অর্থ তো অনুসরণ করা। তার মানে এরপরে বলতেছে তুমি তো রাক্ষসদের যে রাজা রাবণ, তাকে অনুসরণ করতা। তুমি রাক্ষস রাজাকে অনুসরণ করতা। বিখ্যাত জগৎ তুমি, তোমার তো একটা বিখ্যাত জগৎ ছিল। রাক্ষসদের যে জগৎ, রাক্ষসদের যে পৃথিবী, সেই পৃথিবীতে তুমিও তো একজন ছিলা। কোন ধর্ম মতে, কোন ধর্মের জন্য বাহদাস শুনি গাতৃত্ব ভাতৃত্ব জাতি, তোমার জাতি, তোমার ভাইত্ব মানে ভাইয়ের সাথে যে সম্পর্ক, তোমার কোন জ্ঞান, তুমি জ্ঞাতৃত্ব মানে হচ্ছে জ্ঞানে মানে তোমার কোন জ্ঞানের কারণে, কোন কারণে তুমি তোমার ভাই, তোমার শিক্ষা, তোমার দীক্ষা, তোমার জাতি সবকিছুকে জলাঞ্জলি দিয়ে সবকিছুকে ত্যাগ করলা। শাস্ত্র বলে গুণীবান পরাজন গুণীহীন স্বজন। এরপরে বলতেছে গুণীবান পরাজন, গুণীবান যারা গুণীবান, তারা কি? যারা হচ্ছে গুণীবান, যাদের কাছে আমাদের কোনো নিরাপত্তা নাই, যাদের কাছে আমরা কখনোই, হ্যাঁ, অনুজ মানে ছোট ভাই। জি, অনুজ মানে হচ্ছে ছোট ভাই। হ্যাঁ, অনুজ শব্দের অর্থ ভাই। ঠিক আছে। বলতেছে তাদেরকে আমরা গুণহীন স্বজন তথাপি যদি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। হচ্ছে নির্গুণ স্বজনই ভালো, যে যার দ্বারা কোনো ক্ষতি নাই, যার দ্বারা কোনো ক্ষতি হবে না, যে আমাদের কি করবে, যে যার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, যার দ্বারা আমি কখনো কি হব না, কোনো বিপদে পড়বো না, তারাই হচ্ছে আমাদের আপন। কিন্তু তাছাড়া যারা আছে তারা কখনোই আমাদের আপন হবে না। তারা স্যার আজকে নিউ, আচ্ছা ঠিক আছে, আবির আজকে নিউ। জি, অনেক বানান ভুল আছে, এটা আমি কালকে ক্লাসে বলছিলাম। ঠিক আছে, বুঝছো? এরপরের অংশে আমরা যাই। হে শিক্ষা হে রক্ষ বনে কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জি তোমার হে সহবাসে, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে।
গতি যার নিচ সহ নিচ সে দূরবীন। এরপরে বলতেছে যার গতি নিচ, যে নিচু প্রকৃতির মানুষ, যার চিন্তা ভাবনা নিচ, সে তো সর্বদাই নিচের দিকে যাবে। অর্থাৎ এখানে বিভীষণের চিন্তা ভাবনা, বিভীষণের কর্মকাণ্ড সবকিছুকে সে নিচ বা নিচু বলে বলে ভ্রাতৃত্ব অর্থ হচ্ছে ভাই, ভাইয়ের সাথে যে সম্পর্ক তাকে ভ্রাতৃত্ব বলে, ভাইয়ের সাথে যে সম্পর্ক তাকে ভ্রাতৃত্ব বলে। ঠিক আছে, এরপরে বলতেছে যে কি যার চিন্তা ভাবনা নিচ, সে তো সবসময় নিচের দিকে যাবে। অর্থাৎ বিভীষণকে এখানে নিচে শ্রেণীর বা নিচু চিন্তার মানুষ বলতেছেন। সেই সাথে সাথে এটা আরো একটা ইঙ্গিত করতেছে, সেটা হচ্ছে রামকে নিচু বলা হচ্ছে। রামকে এখানে কি বলতেছে? নিচু। রামকে তিরস্কার করতেছে, রামকে অপমান করে বলতেছে রামও একজন নিচু প্রকৃতির মানুষ, রামও একজন নিচু প্রকৃতির মানুষ, এবং সে নিচু প্রকৃতির মানুষ হওয়ার কারণে তুমিও তার দিকে ধাবিত হইছো বা তার পক্ষেই তুমি চলে গেছো। এইটা কে বলতেছে? বিভীষণ বলতেছে। ঠিক আছে, বুঝছো? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? কবিতা যতটুকু পড়াইছি বা যতটুকু বুঝাইছি, এতটুকু বুঝলে ইনশাল্লাহ তোমরা সৃজনশীল অ্যান্সার করতে পারবে। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? শোনো, এটা হচ্ছে সাধু ভাষায় লেখা, তো সাধু ভাষায় লিখতে গেলে একটু হচ্ছে ঝামেলা হয়। দেখা যাচ্ছে যে বানানগুলো অনেক বেশি হচ্ছে তোমার কি বলে এটাকে, মানে যুক্ত বর্ণের বানান বা বানানগুলো একটু কঠিন বানান, সেই কারণে লিখতে গেলে অনেক সময় বানান ভুল হওয়াটা স্বাভাবিক। বৃথা গঞ্জি মানে হচ্ছে তোমার যে চেষ্টা বা তোমার যে কথা, তোমার যে সংলাপ, এই সংলাপ গুলো আসলে বৃথা, তুমি শুধু শুধু বলতেছো। এখানে বলতেছে যে তুমি যে কাজগুলো করতেছো, তুমি যে কথাগুলো বলতেছো, এগুলো বৃথা, হুদাই বলতেছো, হুদাই তুমি এই কথাগুলো বলতেছো, এগুলোর কোনো মানে হয় না, এগুলো বলে শুধু শুধু মানে নিজেকে নিজের বুঝ দিতেছো। বাট এটার ফলে যে ফায়দা হওয়ার কথা বা ফায়দার চিন্তা করতেছো, তেমন কোনো ফায়দা হবে না, সেই ফায়দা হবে না, এটাই এখানে বলতেছে। বৃথা গঞ্জনা, এই তোমার এই কথাবার্তা এগুলো হুদাই, কোনো দরকার নাই। বুঝছো সবাই? তার মানে বুঝতে পারছো। তাহলে আমরা মূল ভাবটা দেখি। এই কবিতার যে মূল ভাব আছে, সেই মূল ভাব একটু দেখি। মূল ভাবে বলা হচ্ছে, এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে নতুন দৃষ্টিতে তুলে ধরেছেন। এখানে মেঘনাদ তার কাকা বিভীষণকে উদ্দেশ্য করে তীব্র ক্ষোভ ও প্রতিবাদে ব্যক্ত করেন। এরপরে মেঘনাদের দৃষ্টিতে বিভীষণ একজন বিশ্বাসঘাতক। বিভীষণ একজন কি? বিশ্বাসঘাতক। কারণ হচ্ছে তিনি নিজের দেশ ও পরিবার ত্যাগ করে শত্রুপক্ষের সঙ্গে যোগ দিয়েছেন। কবিতায় দেশপ্রেম, আত্মসম্মান, বীরত্ববোধ গুরুত্ব ফুটে উঠেছে। মেঘনাদ মনে করে নিজের স্বার্থের জন্য জাতি ও পরিবারকে ত্যাগ করা বড় পাপ। মেঘনাদ কি মনে করে? নিজের স্বার্থের জন্য জাতি ও পরিবারকে ত্যাগ করা বড় পাপ, এবং এটি কাপুরুষতার পরিচয়। এই যে দেখো, তোমরা অনেকেই বলো ভাইয়া সৃজনশীলের অ্যান্সার তো লিখতে পারি না, বানাই লিখতে পারি না, বা কিভাবে লিখলে বুঝবো বা কিভাবে লিখলে নাম্বার বেশি আসবে। এই যে তোমরা যখন সৃজনশীল লিখবা, এই যে এই প্যারাটুকু আছে না, তখন তোমরা যদি এই প্যারাটুকু 3 নাম্বার যে প্যারা থাকবে বা 2 নাম্বার যে প্যারা থাকবে, গ নাম্বার এবং ঘ নাম্বার, অ্যান্সার করার সময়, ঘ নাম্বার অ্যান্সার করার সময় আমি বলছি 3টা প্যারা করতে। প্রথম এক প্যারা, এরপরে 2 নাম্বার প্যারা, এরপরে 3 নাম্বার প্যারা করলে গ নাম্বার শেষ, আর ঘ নাম্বারে 4টা প্যারা হবে। সো এই যে এই অংশটুকু আছে না, এই অংশটুকু তুমি যদি গ নাম্বারের দ্বিতীয় প্যারায় লেখো, ঘ নাম্বারের তৃতীয় প্যারায় লেখো, তোমার নাম্বার কিন্তু অনেক বেশি আসবে। এখানে সুন্দর মতো লেখা আছে মেঘনাদের দৃষ্টিতে কি ঘটছিল, বিভীষণের দৃষ্টিতে কি ঘটছিল। এই অংশগুলো যদি তোমরা লেখো, তাহলে দেখবা স্যাররা দেখে, তোমার লেখা দেখে অনেক সন্তুষ্ট হবে এবং নাম্বারগুলো বেশি দিবে। বুঝছো? এইভাবে যদি লেখাগুলো লিখতে পারো, একটু সাজায় কথাগুলো একটু সাবলীল ভাবে, তাহলে নাম্বার বেশি আসার সম্ভাবনা অনেক বেশি। বর্বরতা মানে হচ্ছে। তারপর বলতেছে, অন্যদিকে কবিতার মাধ্যমে কবি নৈতিকতার প্রশ্ন তুলেছেন। কোনটা সঠিক, ন্যায়ের পক্ষে থাকে নাকি নিজের দেশ ও পরিবারের প্রতি অনুগত থাকে, এই দ্বন্দ্বর কবিতার মূল ভাব গভীরভাবে ব্যক্ত করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মূল ভাব। সবাই মূল ভাবটা স্ক্রিনশট দিয়ে আমাকে এসএস ডান লেখো। এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা কিন্তু লাগবে। স্ক্রিনশট দিয়ে এটা বাসায় পড়বা, এবং এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। এই মূল ভাবটা সবাই তোমাদের খাতায় লিখবা। আজকের বাড়ির কাজ হচ্ছে এই মূল ভাবটা খাতায় লেখা। মূল ভাবটা খাতায় লিখবা, খাতায় লিখে তুমি আমাকে পোস্ট করবা, করে বলবা যে বাড়ির কাজ হয়েছে। ঠিক আছে, আমি সবার খাতা চেক করবো যে এই মূল ভাবটা সবাই খাতায় লিখছো কিনা। তুমি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা থেকে সৃজনশীল অ্যান্সার করো বা না করো, কোনো বিষয় না। সৃজনশীল অ্যান্সার করলে এই মূল ভাবটা খাতায় লিখতে হবে, সৃজনশীল না অ্যান্সার করলে এই মূল ভাবটা লিখতে হবে। অনেকে আসো কবিতাটা কঠিন মনে হয়, বুঝতে অসুবিধা হয়, এই কারণে অনেকে এটা থেকে অ্যান্সার করবা না। বাট অ্যান্সার করো আর না করো, এইটা সবাই একবার হলেও খাতায় লিখে রাখবা। সবাই বলো এসএস ডান।
সবাই কমেন্টে জানাও যে এসএস ডান। সবাই যে হচ্ছে স্ক্রিনশট দিছো এটা আমাকে একটু জানাও। কাশফিয়া বলছে এসএস, তারপর এসএস ডান, অপূর্ব এসএস ডান, কাশফিয়া, ইয়াসমিন, রাহাত, শিহাদ, তারপরে নাদিয়া, আনিকা, আক্তার, তারপরে আরো কারা আছো? ক্লাসে কি এরাই আছো? তারপর আইভি রহমান, তারপরে আমাদের আবু বাকির সিদ্দিক, তারপরে শিল, এরপরে আমাদের শিলের পরে তিশা, তারপর জান্নাতুল মিম দাস। বর্বরতা মানে হচ্ছে নিষ্ঠুরতা। বর্বরতা বলতে নিষ্ঠুরতা বোঝায়। কোনো কিছু নিষ্ঠুর ভাবে কোনো কাউকে অত্যাচার করতেছো, খুবই যন্ত্রণাদায়ক শাস্তি দিতেছো, এটাকে বর্বরতা বলে। এটাকে বর্বরতা বলে না। সোজা আছে, এটা আমি এক্সামে আসলে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, যারা এক্সামে দিবা ভালো কথা, যারা দিবা না তারা দিও না, কোনো প্যারা নাই। ঠিক আছে, এসএস ডান সবাই। আফিয়া আয়াত, তারপরে সাজ্জাদ মাহমুদ, এরপর আমাদের লক্ষণ দাস, রাহাতের ডান, তৌফিকের ডান, হুমায়ুন কবির। ঠিক আছে, বুঝছো সবাই? তাহলে এই সৃজনশীলটা তোমরা বাসায় লিখতে যদি পারো, একটু চেষ্টা করবা, যদি লিখতে পারো এই সৃজনশীলটা বাসায় লিখবা। এই সৃজনশীলটাও বাড়ির কাজ থাকবা। সৃজনশীলটা তুমি খাতা আমাকে দেখাও বা না দেখাও তোমার ব্যক্তিগত বিষয়, বাট মূল ভাবটা আমাকে দেখাবা। ঠিক আছে সবাই, ক্লিয়ার? এখন এইখান থেকে যদি উদ্দীপক আসে, আসলে উদ্দীপক গুলো আসবে কি কি বিষয়, আমাদের তো এই জিনিসটা জানা দরকার, তাই না? যে এখান থেকে যদি স্যার সৃজনশীল আসে, সৃজনশীলের বিষয়গুলো তো বললেন না। সৃজনশীল থেকে যদি প্রশ্ন আসে, এইখান থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, উদ্দীপকে কি কি থাকবে দেখো। উদ্দীপকে থাকবে দেশপ্রেম, উদ্দীপকে থাকবে বিশ্বাসঘাতকতা, উদ্দীপকে থাকবে আত্মমর্যাদা ও সম্মান, উদ্দীপকে থাকবে বীরত্ব, উদ্দীপকে থাকবে নৈতিক দ্বন্দ্ব, উদ্দীপকে থাকবে পরিবার বনাম আদর্শ, উদ্দীপকে থাকবে স্বার্থতা বনাম ত্যাগ, উদ্দীপকে থাকবে দেশদ্রোহিতা। এখন দেশপ্রেম কখন থাকবে? যখন আমরা দেখবো মেঘনাদের মতো যারা দেশপ্রেমিক, যারা দেশের জন্য কাজ করতেছে, ঠিক আছে, দেশের জন্য যখন নাম বলতে, দেশের জন্য যখন কাজ করবে, যখন আমরা দেখবো উদ্দীপকের মধ্যে, যখন আমরা দেখবো উদ্দীপকের মধ্যে দেশের প্রতি ভালোবাসা বোঝাচ্ছে, দেশের প্রতি দেশের যে আত্মত্যাগ বোঝাচ্ছে, তখন আমরা বলবো সেটা হচ্ছে দেশপ্রেমের গুরুত্ব। এটা হচ্ছে ঘ নাম্বারের জন্য, এটা ঘ নাম্বারের অ্যান্সারের জন্য এই টপিক গুলো থাকবে। যখন আমরা দেশের প্রতি, নিজের দেশ ও জাতির প্রতি অটল ভালোবাসা দেখবো আমরা উদ্দীপকের মধ্যে, তখন বলবো যে উদ্দীপকের সাথে আমার পাঠিত কবিতার মধ্যে দেশপ্রেমের গুরুত্বের বিষয়টা ফুটে উঠতেছে। এটা লিখে বাকিটুকু আমরা যে মূল ভাব দেখাইলাম, এরপরে বাকি অংশ দেখাইলাম, ওই অংশটুকু লিখে ফেলবা। ঠিক আছে, ক্লিয়ার? এরপর বিশ্বাসঘাতকতা বা নিন্দা। বিশ্বাসঘাতকতা কখন পাবো? যখন দেখবে বিভীষণের মতো কেউ, মীর জাফরের মতো কেউ বিশ্বাসঘাতকতা করতেছে, আপন মানুষ হইয়া, আপন সহদর হইয়া যখন আমার পিছনে পিছনে ছুরি মারতেছে, এরকম যখন কাউকে দেখবো, তখন আমরা বলবো যে এটা হচ্ছে বিশ্বাসঘাতকতাকে ইঙ্গিত করে। উদ্দীপকের সাথে আমার কবিতার বিশ্বাসঘাতকতার যে দিকটা আছে বা বিভীষণের যে কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ডগুলো ফুটে উঠে ঘ নাম্বারে আমরা অ্যান্সারটা করে ফেলবো। ঠিক আছে, আত্মমর্যাদা, আত্মসম্মান ও আত্মমর্যাদা। আত্মসম্মান ও আত্মমর্যাদা কখন দেখবো? যখন দেখবো নিশ্চিত মৃত্যু জেনেও, নিশ্চিত মৃত্যু জেনেও, নিশ্চিত পরাজয় জেনেও সে যুদ্ধ করতে যাইতেছে, সে মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছে না, সে কি করতেছে? সবকিছু জানার পরেও সে যুদ্ধে নামতেছে, সবকিছু জানার পরেও সে যাচ্ছে, সে নিশ্চিত পরাজয় জানার পরেও সে তার যে বীরত্ব সেটা প্রদর্শন করতেছে, তখন আমরা বলবো এটা হচ্ছে আত্মসম্মান ও আত্মমর্যাদা। বীরত্ব বোধ সেম কাহিনী। নৈতিক দ্বন্দ্ব, নৈতিক দ্বন্দ্ব বিষয়টা কি? নৈতিক দ্বন্দ্ব হচ্ছে কোনটা ভালো আর কোনটা ঠিক, এই দুয়ের মধ্যে যখন আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব, এই দুয়ের মধ্যে যখন সিদ্ধান্ত নিতে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবো না, তখন সেটাকে নৈতিক দ্বন্দ্ব বলবে। ধরো মেঘনাথ যে কাজটা করতেছে, মেঘনাথ এখানে বলতেছে যে আমি আমার দেশের জন্য, আমার আমার পরিবারের জন্য আমি আত্মত্যাগ করতেছি, আমি হচ্ছে বিনা অস্ত্রে যুদ্ধ করতেছি। তার মানে কি করতেছে? সে হচ্ছে তার দেশের জন্য কাজ করতেছে। আর আমাদের বিভীষণ, সে বলতেছে যে আমি আমার ধর্মের যে শিক্ষা, আমার যে শিক্ষা, সেই শিক্ষার জন্য লড়াই করতেছি, পাপ মুক্ত একটা জাতি গঠন করতে চাইতেছি। তার মানে তাদের দুইজনের মধ্যে একটা বিষয় খেয়াল করতে দেখা যাবে যে দুইজনের মধ্যে একটা নৈতিক একটা অবস্থান আছে এবং তারা দুইজনই নৈতিক ভাবে একটা দ্বন্দ্বের মধ্যে আছে, যে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বুঝতে পারতেছে না। সেই বিষয়ে একটা দ্বন্দ্ব এখানে আমরা পাবো, ন্যায় ও অন্যায়ের মধ্যে দ্বিধা। ঠিক আছে, এরপরে পরিবার বনাম আদর্শ। বিভীষণ যে কাজটা করছে, সেই কাজের মাধ্যমে পরিবার এবং তার আদর্শের মধ্যে একটা মারামারি লাগছে। কি লাগছে? মারামারি লাগছে। আদর্শ, রামের কাছ থেকে যে আদর্শ, যে শিক্ষা পাইছে, সেই শিক্ষা আর পরিবার দুইটার মধ্যে একটা মারামারি লাগাই দিছে। বিভীষণ বলতেছে যে আমার পরিবার আগে না আমার আদর্শ আগে। তারপরে বিভীষণ তার আদর্শকে প্রাধান্য দিছে এবং সে রামের পক্ষ হয়ে কাজ করছে, তার যে ভাই, তার যে ভাইয়ের ছেলে, তাদেরকে হত্যার পরিকল্পনা করেছে। ঠিক আছে,
হ্যাঁ ঠিক আছে, এরপরে স্বার্থতা বনাম ত্যাগ আর দেশদ্রোহিতার পরিণতি। দেশদ্রোহিতার পরিণতি শেষ পর্যন্ত কি হয় সেই বিষয়গুলো আমরা এখানে পাবো। সবাই বুঝতে পারছো সৃজনশীল আসলে কোন কোন বিষয় থেকে সৃজনশীল আসবে? সৃজনশীল এইখান থেকে যদি আসে তাহলে তোমরা তিনটা জিনিস মনে রাখবা, 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। এই তিনটা সৃজনশীল আসলে এই তিনটাই সব থেকে বেশি আসে, এগুলো খুব একটা আসে না। এই তিনটা সব থেকে বেশি আসে, দেশপ্রেমের গুরুত্ব এটা আসবে মাস্ট। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম ডালিয়া ইসলাম, সবাই ক্লিয়ার? সৃজনশীল সবাই ক্লিয়ার হয়েছো কিনা বলো? যদি সৃজনশীল ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি 5-6 মিনিটের মধ্যে কিছু এমসিকিউ দেখাবো তোমাদের। আইসিটি ক্লাস হবে কি? আইসিটি ক্লাস কালকে আছে মেবি, আজকে আইসিটি ক্লাস হওয়ার আর চান্স নেই। আজকে আর ক্লাস না হওয়ার সম্ভাবনা বেশি। আজকে হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস ছিল, বাট হিসাব বিজ্ঞান ক্লাস মনে হয় না নিতে পারবো। ঠিক আছে, সো ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করে বলো যে ভাইয়া উদ্দীপক আসলে বা সৃজনশীল আসলে আমরা লিখতে পারবো। এটা একটু কমেন্টে জানাও, তাহলে আমি হচ্ছে ঠিক আছে। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কিছু এমসিকিউ আজকে একটু দেখতে পারি। এমসিকিউ কে আজকে দেখবো কিনা একটু বলবা, ক্লিয়ার হয়েছে কিনা এটাও বলবা, আর এমসিকিউ পড়বা কিনা এটাও বলবা। আমি এমসিকিউ রেডি করে রাখছি, যদি বলো যে ভাই এমসিকিউটা একটু দেখাই দেন তাহলে আমি এমসিকিউটা দেখাইতে পারবো। ঠিক আছে, আমার সবকিছু রেডি আছে আজকে। হ্যাঁ বলো এমসিকিউ কি পড়াবো কিনা একটু বলো। বাইজিৎ জাস্ট 5 থেকে 10 মিনিট, আজান দিলে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, তৃষা, জান্নাতুল মিম, তারপর আফিয়া, আয়াত, তিহা। আচ্ছা, কিছু এমসিকিউ আমরা পড়ি। ঠিক আছে, জান্নাতুল যেহেতু বলছে এমসিকিউ পড়ার কথা, তাহলে আমরা কিছু এমসিকিউ পড়ি। বাইজিৎ, তারপর শিল, সাকিব। হ্যাঁ দেখো এমসিকিউ 1 নাম্বার এমসিকিউ, এইখানে 1 নাম্বার যে এমসিকিউ আছে এই এমসিকিউ গুলো আসলে আহ কি বলে এটা, কবি পরিচিতি থেকে কিছু এমসিকিউ আসে। তোমাদের কালকে আমরা পিডিএফটা দিয়েছিলাম, পিডিএফটা যদি একবার একটু খুলে দেখো তাহলে হয়তো এমসিকিউ গুলো পারবা। আর পিডিএফটা খুলে না দেখলে আসলে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটা? বাংলা সাহিত্যের এটা হচ্ছে কবি পরিচিতি থেকে এমসিকিউ আসছে। তো কবি পরিচিতিটা তোমরা পড়ছো কিনা আমি একটু সন্দেহান, বাট পড়ে থাকলে ইনশাল্লাহ পারবা। অ্যান্সার গুলো একটু কমেন্টে দেওয়ার চেষ্টা করবা। জাস্ট 5টা এমসিকিউ পড়াবো, এখানে টোটাল 20টা এমসিকিউ আছে। এই স্লাইডের মধ্যে আমরা টোটাল 20টা এমসিকিউ দিছি। ইনশাল্লাহ 20টা এমসিকিউ পড়লে তোমাদের এমসিকিউর একটা প্র্যাকটিস হয়ে যাবে। বাট আমি এখানে জাস্ট 5 থেকে 6টা এমসিকিউ পড়াবো। তো সবাই বলো কবি পরিচিতি পড়লে এমসিকিউ পারবা। এমসিকিউ একটু বলো। ফার্স্ট এমসিকিউ অ্যান্সার কৃষ্ণকুমারী। হ্যাঁ বলছে কি কৃষ্ণকুমারী, আবি বলছে কৃষ্ণকুমারী। তাহলে এমসিকিউ যখন অ্যান্সার করবা, ধরো 1 নাম্বারে অ্যান্সার দিতেছো, তাহলে 1-এর ক বা 1-এর খ বা 1-এর গ এইভাবে একটু অ্যান্সার দিও। হ্যাঁ, তাহলে আমি বলবো যে কে কোনটা অ্যান্সার দিতেছে, এটা আমি নাম ধরে ধরে বলতে সুবিধা হবে আমার জন্য। হ্যাঁ, এইভাবে অ্যান্সার দিও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি বলছো কৃষ্ণকুমারী তৌফিক, আরো দিলে ভালো হতো স্যার, শুধু জান্নাতুল জান্নাতুল করেন। আমি যে রাহাতের নাম দিলাম, রাহাত কিন্তু বললো না যে আমার নামটাও নিতেছেন। আমি যে হচ্ছে নীরবের নাম নেই, নীরবে বলে না আমি নীরবের নাম নিছি। ঠিক আছে, তারপরে শারমিন, তারপরে পার্সি। ঠিক আছে, দেখো তাহলে 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী। কি কৃষ্ণকুমারী? এই কৃষ্ণকুমারীর লেখকের নাম কি ছিল? এই কৃষ্ণকুমারীর লেখকের নাম ছিল আমাদের মাইকেল ভাই, মাইকেল জ্যাকসন। ঠিক আছে, মাইকেল মাইকেল মধুসূদন দত্তা, মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের রূপকার, যে নাটকটি ছিল কৃষ্ণকুমারী। তাহলে আমরা এখানে 2টা প্রশ্ন পাচ্ছি। একটা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কি? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের লেখকের নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। এটা 35তম বিসিএস এ আসছিল, বুঝছো? আমরা এখন বিসিএস এর পড়াও পড়তেছি, মাশাআল্লাহ। ক্লিয়ার? তারপরেরটাই যাই আমরা। প্রথম বাংলা সনেট কে লেখেন? প্রথম বাংলা সনেট কে লেখেন? প্রমোদ চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, বিহারী লাল চক্রবর্তী। প্রথম প্রথম সনেট কে লেখেন? এটার অ্যান্সার দিবা। 2 নাম্বারের অ্যান্সার দাও। আবু বাকের সিদ্দিক, আফিয়া হায়াত, বাইজিদ, রাজু, আরিফ বিল্লাহ, তামিম। আমি তো লটারির মাধ্যমে এমসিকিউ দেই, তুমি তো লটারির মাধ্যমে দিবা। রাহেনা পারভিন। তাহলে প্রথম কে ছিলেন সনেটের রূপকার বা সনেট তৈরি, সনেটের জন্ম যার হাত দিয়ে, তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার মানে প্রথম বাংলা সাহিত্যের প্রথম সনেট লেখেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, কারণ এই সনেট লেখার যে
সূচনা, সেই সূচনাটাই করেছিল আমাদের মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, এরপরে আমরা যাই, মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? তিলোত্তমা কাব্য, মেঘনাদ বধ কাব্য, বেতল পঞ্চবর্তী কাব্য, বীরঙ্গনা। এখানে একটা জিনিস মনে রাখবো, মেঘনাদ বধ কাব্য, আমরা যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা পড়তেছি, বিভীষণের মেঘনাদ পড়তেছি তাই না, আমরা যে কবিতাটা পড়তেছি এই মেঘনাদ বধ কাব্যগ্রন্থের একটা কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তার মানে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেই উত্তরটা হবে মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে। যদি তোমাদের প্রশ্নে আসে যে বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, তোমরা অ্যান্সার দিবা মেঘনাদ বধ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমরা কিন্তু একটা এমসিকিউ পড়তে যাই আরেকটা এমসিকিউ শিখতেছি, এই যে সবাই অ্যান্সার ভুল দিতেছো। তিনের অ্যান্সার হবে হচ্ছে বেতাল পঞ্চবর্তী। বেতাল পঞ্চবর্তী হচ্ছে, বেতাল পঞ্চবর্তী লিখেছেন আমাদের বিহারীলাল চক্রবর্তী, সম্ভবত, হইতে বা। ঠিক আছে, আর তিলোত্তমা কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের লেখা, মেঘনাদ বধ কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের লেখা, বীরঙ্গনাও মাইকেল মধুসূদন দত্তের লেখা। আমি বলছি মাইকেল মধুসূদন দত্তের লেখা নয় কোনটি? লেখা নয় হচ্ছে বেতাল পঞ্চবর্তী। ঠিক আছে, তিনের গ হবে আবি ওয়াক্কের, তারপরে জানিয়া জান্নাত, তারপর কাশফিয়া, আলিয়া রাহাত, রাহাত চৌধুরী, তারপর আমাদের নীরব দাস। তারপরেরটা আমরা যাই, মাইকেল মধুসূদন দত্ত জীবনকাল কোনটি? আমরা এটা কিন্তু পড়েছিলাম, আমরা কালকে এটা জেনেছি মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কত, সেটা 1822 থেকে 1973, 1824 থেকে 1975, 1824 থেকে 1873, 1825 থেকে 1880। সবাই এই প্রশ্নের উত্তরটা দিবা। 4 নাম্বার প্রশ্নের উত্তর আমি সবার কাছ থেকে চাই, আমি চাইবো সবাই এই প্রশ্নের উত্তরটা দিবা। আমরা আজকের ক্লাস আজান পর্যন্ত কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ বলো, আসিম বাবু, তারপর বাইজিৎ বলতেছে ঈশ্বরচন্দ্র, হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবর্তী লিখেছেন। বেতাল পঞ্চবর্তীর লেখকের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে আমাদের সুলতানা বলছো গ হবে, তালুকদার বলতেছে গ হবে, আব্দুল, আচ্ছা আব্দুল মজিদ, ওয়ালাইকুম আসসালাম। কারেন্ট ছিল না, আবুল মজিদের কখনো কারেন্ট থাকে না। আবুল মজিদ প্রত্যেকদিন আমার একটা করে মেসেজ দেয় আর বলে ভাইয়া আমার তো কারেন্ট নাই, আমি তো ক্লাস করতে পারতেছি না, বুঝছো। আবুল মজিদ প্রত্যেকদিন আমাদের একবার করে মেসেজ দিবে ক্লাস টাইম, আর বলবে যে ভাইয়া আমার কারেন্ট নাই, আমি কি করবো। রাজশাহীর মানুষের এত কারেন্ট যায় কেন রে? আমরা জানি রাজশাহী ক্লিন সিটি, সব থেকে সুন্দর সিটি, কিন্তু রাজশাহীতে কারেন্ট থাকে না, এই কারণে আমাদের আবুল মজিদ কারেন্টের দুঃখে জ্বালায় ক্লাস করতে পারে না। এরপরে আবি বলছো, তারপরে মিম বলছো, নাজমা বলছো, তারপরে শাহরু বলছো, রাহাত বলছো, জেসমিন, সবাই বলতেছো গ হবে। হ্যাঁ, অ্যান্সারটা গ হবে, 1824 থেকে 1873 সাল। স্যার বেতাল পঞ্চবর্তী ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। জি ভাই, আমি এটার অ্যান্সার একটু আগে দিছি। তারপরে 5 নম্বরে বলতেছে চতুষ্পদী কবিতায় কতটি পঙ্কিত থাকে? চতুষ্পদী কবিতায় কতটি পঙ্কিত মানে কতটি লাইন থাকে? চতুষ্পদী কবিতায় কতটি লাইন থাকে? চতুষ্পদী কবিতায় কতটি লাইন থাকে? চতুষ্পদী কবিতায় 14টি লাইন থাকে। কয়টি লাইন থাকে? 14টি লাইন থাকে। চতুষ্পদী কবিতা মানে 14 পদের কবিতা। চতুষ্পদী কবিতা মানে হচ্ছে 14 পদের কবিতা। চতুষ্পদী কবিতায় 14টি চরণ বা 14টি লাইন থাকে। ঠিক আছে, আফিয়া জান্নাত ক্লিয়ার? 5টা শিখছি, আরো কি জানবো? ভাইয়া তোমরা যদি বলো যে ভাই আরো কয়েকটা এমসিকিউ কন্টিনিউ করেন তাহলে আমি কন্টিনিউ করবো, আর যদি বলো যে ভাইয়া এই পর্যন্তই রাখেন বাকিটা আমরা বাসায় পড়ে নিব তাহলে আমরা বাসায় পড়বো। হ্যাঁ বলো, আর কি কন্টিনিউ করার দরকার আছে? 8:40 বাজে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভাইয়া বলো এই পর্যন্তই থাকবে নাকি আর একটু কন্টিনিউ করব? যদি কন্টিনিউ করতে বলো তাহলে আমি কন্টিনিউ করব, না হলে এখানে রেখে দেব। আচ্ছা, কন্টিনিউ করতে বলছে আমাদের বেল্লাল ভাই, যেহেতু বলছে বড় ভাই মানুষ, বেল্লাল ভাইয়ের কথা রেখে আমরা আরো কয়েকটা শিখি। 6 নম্বরে বলছে বিভীষণের সহোদরকে, বিভীষণের সহোদরকে রাম, রাবণ, লক্ষ্মণ নাকি মেঘনাদ? সহোদর মানে হচ্ছে রক্তের সম্পর্ক, যাদের সাথে থাকে তাকে দেশীয় সহোদর বলে। স্যার চোরের হাতে দেশের ক্ষমতা থাকলে তো এরকমই হবে, অবশ্যই অবশ্যই। তাহলে বিভীষণের সহোদর কে ছিল? রাম, রাবণ, লক্ষ্মণ নাকি মেঘনাদ? তারপরে এবার 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দাও। সনেট, আরে কিছু এমসিকিউ দেন স্যার। বিনতি, জাফর আওয়াম, সুলতানা, আর পাঁচটা। আচ্ছা ঠিক আছে, অপূর্ব, অপূর্ব, সামাদ চক্রবর্তী, কন্টিনিউ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাজুর কথা আজকে আমি রাখতে পারলাম না। বিভীষণের সহোদর কে ছিল? রাম, রাবণ, লক্ষ্মণ নাকি মেঘনাদ? ছিল আমাদের রাবণ। কে ছিল? রাবণ। সহোদর মানে কি? সহোদর শব্দের অর্থ হচ্ছে ভাই। সহোদর শব্দের অর্থ কি?
ভাই, তার মানে বিভীষণের ভাই কে ছিল? বিভীষণের ভাই ছিল হচ্ছে আমাদের রাবণ। বিভীষণের ভাই ছিল আমাদের কে? রাবণ। মেঘনাদ তো ভাতুষ পুত্র ছিল। ভাই, সহোদর শব্দের অর্থ হচ্ছে ভাই। সবাই শব্দের অর্থটা মনে রাখবা, ভাই। সহোদর শব্দের অর্থ ভাই, তার মানে বিভীষণের ভাই ছিল আমাদের রাবণ। ঠিক আছে, ক্লিয়ার? এরপরেরটা আমরা যাই। এইখানে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা যারা শব্দের অর্থ ভালো পারে তাদের জন্য এটা কোনো বিষয় না, বাট শব্দের অর্থ যারা পারে না তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। 7 নম্বরে যাই আমরা। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কাকে বাসব ত্রাস বলা হয়? বাসব ত্রাস বলা হয় কাকে? ত্রাস মানে ভয় বলা হয়। বাসব ত্রাস বলা হয় কাকে? স্যার একটু বেশি বেশি হয়ে গেল না? আমার তো প্রতিদিন কারেন্ট যায় না। অবশ্যই তোমার প্রত্যেকদিন কারেন্ট যায়। তুমি একবার হইলেও আমারে বলবা স্যার কারেন্ট গেছে। মুজিদ, বলো কাকে বাসব ত্রাস বলা হয়? বিভীষণকে, রামকে, রাবণকে, নাকি মেঘনাথকে? সবাই আশা করা যায় এটার অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, মিম মিম ডিম আন্ডা আরিফ বিল্লাহ। হ্যাঁ, সাতের সিয়াম বাদশা বলছে গ হবে, নাজমা বলছো ডি হবে, মেঘনাথ হবে। মেঘনাথ, মেঘনাথ কি হবে? মেঘনাথ হবে। বাসব ত্রাস, বাসব ত্রাস বলা হয় মেঘনাথকে। বাসব ত্রাস বলা হয় আমাদের মেঘনাথকে, কারণ মেঘনাথ হচ্ছে একজন বীর যোদ্ধা, একজন হচ্ছে কি বীর যোদ্ধা, একজন কি বলে কৌশলী যোদ্ধা, যা যে সবার জন্য কি ভয়ের কারণ। ঠিক আছে, তারপরে আমরা যাই 8 নম্বরে। রসিলা বাসব ত্রাস, বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় বাসব ত্রাস কে? এটা হচ্ছে আমাদের মেঘনাথ। এটা হচ্ছে আমাদের ভার্সিটিতে আসছিল ক ইউনিটে, ঢাকা ভার্সিটির ক ইউনিটে এই প্রশ্নটা আসছিল। মেঘনাথ উত্তর হবে। ঠিক আছে, তারপরটাই আমরা যাই। আমি কিন্তু এখানে একটা কাজ করতেছি, এখানে আমি যে এমসিকিউ গুলো পড়াচ্ছি এগুলো আমাদের বোর্ড কোশ্চেনে আসছিল, এগুলো আমাদের অ্যাডমিশনে আসছিল, এগুলো আমাদের চাকরি পরীক্ষায় আসছিল। সো এমসিকিউ গুলো কিন্তু ইম্পর্টেন্ট বিধায় আমি এইভাবে পড়াইতেছি, এবং আমি কিন্তু পাশে কোনটায় কবে আসছিল সেটাও আমি লিখে দিছি। সো এমসিকিউ গুলোকে হেলা ফেলা করুন। ঠিক আছে, কি হয়েছে মিম? সরি কেন? কি বলছো ভাইয়া? আমার নামটা সুন্দর করে বলেন। আচ্ছা, অপূর্বা। অপূর্বা। ও আচ্ছা, তোমার নাম অপূর্বা। আমি শুনছি অপূর্ব। তোমার নাম দেখি অপূর্বা। অপূর্বা, ঠিক আছে। ঠিক আছে, বুঝছো আমাদের প্রি টেস্ট সিলেবাসে কবিতা নাই, না থাকলে আলহামদুলিল্লাহ ভাই চাই। আমি কিন্তু সবগুলো কোনটা কোন ইউনিটে আসছিল এটাও পড়াই দিতেছি, এটাও কিন্তু অ্যাডমিশনে আসছিল। 18-19 সেশনের গ ইউনিটে এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে, 9 এর প্রশ্ন অ্যান্সার পাচ্ছো যে মেঘনাথের পিতামহের নাম কি ছিল? মেঘনাথের পিতামহের নাম কি ছিল? পিতামহের নাম ছিল হচ্ছে নিকষা। পিতামহ মানে হচ্ছে দাদা দাদির নাম বোঝাইছে। এখানে পিতামহ বলতে দাদা দাদিকে বোঝানো হয়েছে, তার মানে মেঘনাথের দাদি ছিল হচ্ছে নিকষা। এরপর 10 নম্বরে, দ্য ক্যাপিটিভ লেডিস কাব্যগ্রন্থটি কোন কবিতায় লেখা? বলো এটা। সুধীনাথ, মাইকেল মধুসূদন দত্ত হবে, কারণ মাইকেল অপূর্ব। ওই তোমার নাম অপূর্ব, তো আমি তো অপূর্বই বলতেছি, আমি কি অন্য কিছু বলতেছি? আমি তো অপূর্ব বলতেছি, অপূর্ব। স্যার আপনি আমার নাম ভুল ভুল বলেন। তোমার নাম কি? আর এ পার্সি। তোমার নাম তো আর এ পার্সি, নাকি পার্সি? পার্সি না পার্সি? অবাক করা বিষয় একটা, বুঝছো? আমি না মানে একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি ইদানিং, মানে বিশেষ করে তোমাদের নামগুলো নিয়ে যখন আমি পড়ি তখন আমার খুব মানে কেমন যেন একটা লাগে। ধরো একটা সময় আছে, মানে বর্তমানে আমরা যে জেনারেশন আছি, তো আমরা কি করি, ধরো আমার কেউ যদি আমার দাদির নাম জিজ্ঞেস করে, কেউ আমার নানির নাম জিজ্ঞেস করলে আমরা যে নামগুলো বলি হালিমা, রাহিমা, এরপরে মনে করো যে রহিমা, জাতুন, বা হচ্ছে কি বলে এগুলো আরে মানে যে নামগুলো আসলে দাদি নানি দাদিদের সাথে আসলে নামগুলো যায়, দাদি দাদিদের সাথে নামগুলো আসলে যায়, যে নাম দেখলে বোঝা যায় এটা দাদির নাম, নানির নাম, বা এটা আম্মুর নাম, এরকম বোঝা যায়। কিন্তু তোমরা যে ভাইয়া তোমাদের যে নাম ইদানিং যারা বিশেষ করে মেয়েরা যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে পার্সি, আয়াত, এরপরে হচ্ছে আমাদের সুমাইয়া, তারপরে মনে করো আরো কিছু কিছু মেয়েদের নাম আছে আলিয়া। তো ধরো তোমার ভবিষ্যতে, আচ্ছা পারছি, তাহলে তোমার ভবিষ্যতে ধরো তোমার নাতি নাতনি হইলো, এখন ওই নাতি নাতনিকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নানির নাম কি, আমার আমার নানির নাম হচ্ছে আয়াত, আমার নানির নাম, আমার দাদির নাম হচ্ছে পার্সি। নামটা আসলে কেমন অদ্ভুত শোনা যায়। আমার নানির নাম হচ্ছে জেসিয়া, আমার নানির নাম কি জেসিয়া, মানে নামগুলো শুনলে আসলে কেমন যেন একটা লাগে। মানে এই নামগুলা নার্গিস সুলতানা, নাগি কি লেখছে এটা, একজনের নাম লেখছে নাদিয়া সুলতানা।
তো আমার নাতির নাম বা আমার দাদির নাম না গেলে তোমাদের নাতি নাতিরা আসলে খুব কষ্ট থাকবে। মানে তোমার যে নাতি হবে বা নাতনি হবে এরা আসলে কষ্ট থাকবে। নানির নাম দাদির নাম বলতে গেলে আসলে তোমাদের নামগুলো যায় না। আমার দাদির নাম হচ্ছে পার্সি, পার্সি। আমার নানির নাম হচ্ছে কি, আমার নানির নাম হবে হচ্ছে জাকিয়া। আমার দাদির নাম হচ্ছে জেনিয়া। আর আমার আম্মুর নাম হচ্ছে আলিয়া। নামগুলো যায়। আমরা কি সুন্দর আমাদের নানির নাম বলি। আমার দাদির নাম হালিমা ছিল, আমার নানির নাম রহিমা, আমার আম্মুর নাম বা আমার হচ্ছে যারা আছে আশেপাশে তাদের নাম জাতন, জান্নাতুল। নামগুলো বললে আসলে নানি দাদির সাথে যাও, কিন্তু তোমাদের নামগুলো বলতে গেলে আসলে খুব কষ্টকর আজকে। ঠিক আছে, নামগুলো এরকম রাখা উচিত হয় না। তো আমরা 10টা এমসিকিউ পড়ছি, কেউ মাইন্ড করো না বা কেউ মজা নিও না। হ্যাঁ স্যার, আমার নাম এবার কি করলা? আলিয়া। তোমার নামে কিছু করো নাই। তোমার নাতি বা তোমার নাতনি যখন বলবে আমার দাদির নাম আলিয়া ভাট, তখন বিষয়টা কেমন লাগবে না? এটা কি বললাম আমি। ঠিক আছে, সো এমসিকিউ আরো অনেকগুলো আছে। সো এমসিকিউ গুলো আমরা দিয়ে দিব, তুমি বাসায় একটু কষ্ট করে এমসিকিউ গুলো পড়ে ফেলবা। ঠিক আছে ভাইয়ারা এবং আপুরা, এমসিকিউ আরো অনেকগুলো এমসিকিউ আছে এখানে। সো এমসিকিউ বাকিগুলো কি করবো, আমি একবার পড়াই দিই, তারপরে আমি জাস্ট এমসিকিউ গুলোর উত্তর সব বলবো। 10টা পড়াইছি, 11 নম্বরে আসি আমরা। 11 নম্বর এমসিকিউ ছিল মাইকেল মধুসূদন দত্তের প্রিয় নদ কোনটা? কপোতাক্ষ নদ, যে নদ নিয়ে তারা কবিতা অলরেডি লিখে ফেলছে। তারপর মেঘনাথ অজ্ঞ বলতে কাকে অভিহিত করেছেন? মেঘনাথ অজ্ঞ বলতে এখানে নিজেকে অভিহিত বলেছেন যে অজ্ঞ মানে আমি জানি না, আমি জানি না এই কাজটা কিভাবে করলেন। এরপরে তত শব্দের অর্থ হচ্ছে চাচা, তত শব্দের অর্থ হচ্ছে চাচা বা বাবা, তত শব্দের অর্থ চাচা বা বাবা। এরপরে হচ্ছে মজুমদার দত্ত সৌমিত্র বলতে এখানে কি বোঝানো হয়েছে? সৌমিত্র বলতে এখানে রামানুজ লক্ষণকে বোঝানো হয়েছে। এরপরে মধুসূদন দত্ত সৌমিত্র বলতে রামানুজকে বুঝিয়েছেন। ঠিক আছে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সি ইউনিটে আসছিল 22-23 সেশনে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? নাম দেওয়া জীবনে এরকম কিছু শুনি নাই, নাম দেওয়া শুনো নাই, বাট এরকম শুনতে হবে। আমার দাদির নাম জুল, তোমার নাতি নাতনি যখন হবে তখন বুঝবাই ঠেবাটা। নাম বলতে গেলে 3বার। আমার দাদির নাম নুসরত। ঠিক আছে, আমার নানির নাম কাশফিয়া, আমার নানির নাম কাশফিয়া। কি একটা নাম, কাশফিয়া। ঠিক আছে, তো সবাই ক্লিয়ার কিনা বা বিভীষণের প্রতি মেঘনাথ ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। কে কল দিচ্ছে এই অসময়? জান্নাতুল, ওয়েট। সবাই বুঝছো? সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো আমাকে। ঠিক আছে, তো আশা করি সবাই ক্লিয়ার হইছো। এন্ড এই বিষয়গুলো আমি হচ্ছে অলরেডি আমাদের যে পিডিএফটা আছে পিডিএফটা আমি দিয়ে দিয়েছি। তো পিডিএফটা সবাই বাসায় পড়বা। এন্ড ইনশাআল্লাহ ইংলিশ সেকেন্ড পেপারটা ক্লাস হবে ইনশাআল্লাহ, রুটিন থেকে শুরু হবে। আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে স্যার একটু ব্যস্ত বিয়ে শাদী নিয়ে, তো এই কারণে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটা হচ্ছে দেরি হচ্ছে। ঠিক আছে, আল্লাহ মাফ করুন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।